যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। এর আগের ক্লাসে আমরা বিখ্যাত বাঙালি কবি তরু দত্তের আওয়ার ক্যাসিউরিনা ট্রির পার্ট 1 অংশ পড়েছি এবং যেখানে আমরা দেখেছি এই ক্যাসিউরিনা গাছটির সঙ্গে তরু দত্তের একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ তরু দত্তের জীবনে এই গাছটির ভূমিকাকে অস্বীকার করা যায় না এবং তরু তার এই কবিতার মাধ্যমে সেই ঋণকেই যেন স্বীকার করেছে। এবং আজকে আওয়ার ক্যাসিউরিনা ট্রির পার্ট 2 অংশে আমরা জানতে পারবো কেন তরু এই গাছটাকে এত ভালোবাসেন বা কেন তরু গাছটাকে ইমমর্টাল বা চিরস্থায়ী করার একটা আপ্রাণ চেষ্টা করছেন। চলো এই কবিতার পার্ট 2 অংশটা পড়ি এবং দেখে নিই যে তরুর সঙ্গে এই ক্যাসিউরিনা গাছটার আত্মীয়তাটা কত দূর পর্যন্ত বিস্তৃত। বাট নট বিকজ অফ ইট ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাসিউরিনা টু মাই সোল, বিনিথ ইট উই হ্যাভ প্লেড though years may roll, O sweet companions, loved with love intense, for your sake shall the tree be ever dear, blent with your images, it shall arise in memory, till the hot tears blind mine eyes. What is that dirge-like murmur that I hear, like the sea breaking on a single beach? It is the tree's lament, an airy speech, that haply to the unknown land may reach. এই তৃতীয় স্ট্যাঞ্জাতে আমরা দেখছি যে তরু কেন এই গাছটি তার অত্যন্ত প্রিয় সেই বিষয়টিকে বর্ণনা করছেন। আমরা আগেই জেনেছি এই ক্যাসিউরিনা গাছটি অত্যন্ত প্রাচীন এবং বিশাল তার চেহারা, কিন্তু শুধুমাত্র প্রাচীনতা বা এর বিশালত্বের জন্যই এই গাছটা যে তরুর খুব প্রিয় সেরকম ব্যাপার না। এই গাছটার সঙ্গে তরুর শৈশব এবং কৈশোরের অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে, তাই এই গাছটা তরুর অত্যন্ত প্রিয়। এই গাছের তলাতেই ছোটবেলাতে তরু তার দাদা এবং দিদি অবজু আর অরুর সঙ্গে খেলতো, যারা আজকে আর নেই, যারা মারা গেছে। দাদা দিদির সঙ্গে কাটানো সেই সমস্ত সুখের দিনের কথা তরু যখনই স্মরণ করে তখনই এই গাছটার ছায়া তরুর সামনে ধরা দেয় এবং এই গাছটা অর্থাৎ এই ক্যাসিউরিনা ট্রিটি তরুর অত্যন্ত আপন হয়ে ওঠে, তরুর আত্মীয় হয়ে ওঠে। বাট নট বিকজ অফ ইট ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাসিউরিনা টু মাই সোল, এই গাছটির এই বিশালত্বের জন্যই এই গাছটা আমার প্রিয় এরকম নয়। ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে গ্র্যান্ড, এর এই বিশালত্বের জন্যই যে গাছটা আমার প্রিয় তা কিন্তু নয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল, ও সুইট কম্পেনিয়ান্স লাভড উইথ লাভ ইন্টেন্স, ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার। এই গাছের নিচে আমরা খেলতাম, এই গাছের নিচে আমরা খেলতাম, আমরা মানে তরু দত্ত, তার দাদা অবজু দত্ত এবং তার দিদি অরু দত্ত, সেই তিনজনে যখন তারা ছোট ছিল তারা এই বিশাল ক্যাসিউরিনা গাছটার নিচেতেই একসঙ্গে খেলা করত। কথাকে স্মরণ করে সেই মৃত দাদা দিদিদের সঙ্গে কাটানো সেই সমস্ত সুখ স্মৃতির কথা স্মরণ করেই তরু বলছে যে এই গাছটা আমার অত্যন্ত প্রিয়, তার কারণ এই গাছের তলাতেই আমি আমার দাদা এবং দিদি খেলতাম। ও ইয়ার্স মে রোল, যদিও বছর পার হয়ে গেছে, সেই দাদা দিদিদের সঙ্গে খেলার সেই স্মৃতি এখন স্মৃতি, কারণ সেই দাদা বা দিদি কেউই আর বেঁচে নেই। মাঝখানে অনেক কটা বছর কেটে গেছে, বছরের পর বছর পেরিয়ে গেছে, তবুও সেই স্মৃতি এখনও আমার মনে অমলিন। আমি এখনও চোখ বন্ধ করলেই সেই সমস্ত ছোটোবেলাকার দিনগুলো, সেই সমস্ত সুখ স্মৃতিগুলোর কথা স্মরণ করতে পারি, যদিও মাঝখানে অনেক কটা বছর কেটে গেছে। সুইট কম্পেনিয়ান্স লাভড উইথ লাভ ইন্টেন্স, হে আমার প্রিয় সাথীরা, তোমাদেরকে আমি অত্যন্ত ভালোবেসেছিলাম, তোমাদেরকে ভালোবাসা দিয়ে আমি ভালোবেসেছিলাম। ও সুইট কম্পেনিয়ান্স, হে আমার প্রিয় সাথীরা, এখানে প্রিয় সাথী বা মিষ্টি সাথী বলতে তরু তার দাদা অবজু দত্ত এবং দিদি অরু দত্তর কথাই বলছেন। তিনি বলছেন, হে আমার প্রিয় খেলার সাথীরা, তোমাদেরকে আমি ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলাম, তোমাদেরকে আমি অত্যন্ত ভালোবেসেছিলাম। ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এবং শুধুমাত্র তোমাদের কারণেই এই গাছটা আমার কাছে অত্যন্ত আদরণীয়। তোমাদের সঙ্গে অনেক সুখস্মৃতি এই গাছের তলায় আমি কাটিয়েছি, তোমাদের কথা মনে করলেই এই গাছের কথাও আমাকে মনে করতে হয়, তাই তোমাদের জন্যই এই গাছটা আমার কাছে স্মরণীয়। তোমাদেরকে যেমন আমি কোনোদিন ভুলতে পারবো না, তোমাদের সঙ্গে কাটানো সময়গুলোকে যেমন আমি কোনোদিন ভুলতে পারবো না, ঠিক তেমনি এই গাছটাকেও ভোলা আমার পক্ষে অসম্ভব। ব্লেন্ট উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, তোমাদের ছবি মিশ্রিত স্মৃতি নিয়ে এই গাছটা আমার মনের মণিকোঠায় ভেসে ওঠে।
টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই নাইজ, এবং সেই সমস্ত দিনের কথা স্মরণ করে, তোমাদের সঙ্গে কাটানো সেই সমস্ত দিনের কথা স্মরণ করে আমার চোখে গরম অশ্রু নেমে আসে। অর্থাৎ সেই সমস্ত দিনের কথা স্মরণ করে আমার চোখ জলে ভরে ওঠে। স্মৃতি রোমন্থনের এই একটা অত্যন্ত যন্ত্রণা যে দুঃখের কিছু কথা মনে পড়ে গেলেই চোখ জলে ভরে আসে। এবং তরুর দাদা ও দিদি যারা মারা গেছে তাদের কথা যখনই তরু মনে করে, তাদের সঙ্গে খেলার স্মৃতি যখন তরুর মনে পড়ে যায়, তখনই আমরা দেখি তরুর চোখ জলে ভরে ওঠে। সেটাই তরু বলছে, টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আই। সেই কথাটাই যেমন তরু বলছে যে তোমাদের কথা স্মরণ করলেই গরম চোখের জল আমার চোখকে ঝাঁপসা করে দেয়। ব্লাইন্ড, ব্লাইন্ড মানে অন্ধ, এখানে অন্ধ না, এখানে গরম চোখের জল মানে চোখের থেকে যখন জল পড়ে তখন সমস্ত যে দৃষ্টিশক্তি সেটা আবছা বা ঝাঁপসা হয়ে যায়। সেটাকেই তরু বলছি, যখনই তোমাদের কথা স্মরণ হয় তখনই আমার চোখ জলে ভরে ওঠে এবং আমার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ? কি ওই বিলাপের মতো আওয়াজ যেটা আমি শুনতে পাই, এ যেন নুড়ি পাথরে ভরা কোনো একটা সমুদ্র তটেতে সমুদ্র আছড়ে পড়ছে। ডার্জ, ডার্জ হচ্ছে ল্যামেন্ট, মানে শোকগাথা। কেউ মারা গেলে বা কারোর প্রতি শোক প্রকাশ করলে এক ধরনের বিলাপ করা হয়, যাকে আমরা বলি ডার্জ। তা তরু বলছে, হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার? মারমার, মারমার কথাটার অর্থ হলো, দেখো নিচেতে দেওয়াও আছে, মারমার হচ্ছে এ লো কন্টিনিউয়াস সাউন্ড লাইক হুইসপারিং অর দ্য রাসলিং অফ লিভস। মারমার মানে হচ্ছে একটা খুব মৃদু আওয়াজ, খসখস আওয়াজ। গাছের পাতার উপরে যদি কেউ হাঁটে যে একটা খসখস আওয়াজ হয়, তাকে বলা হয় মারমার। এবং তরু বলছে, হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার? কি এই বিলাপের মতো একটা ঘ্যান ঘ্যানে আওয়াজ যা আমি শুনতে পাই? বিলাপের মতো ঘ্যান ঘ্যানে আওয়াজ আর কিছুই না। তরু যখনই তার দাদা ও দিদির কথা স্মরণ করে তখনই তার মনটা দুঃখে ভরে ওঠে এবং গাছেতে যখন হাওয়া দেয়, গাছের পাতা যখন কাঁপে, তখন একটা সনসন শব্দ হয়। সেই শব্দটাকেই তরুর দুঃখী মন যেন একটা বিলাপ ধ্বনি বলে ধরে নিচ্ছে। এবং তরু বলছে যে কি এই বিলাপের মতো একটা ঘ্যান ঘ্যানে সুর আমি সবসময় শুনতে পাই। ক্যাসিওরিনা ট্রিও যেন তরুর দাদা ও দিদির মৃত্যুতে অত্যন্ত দুঃখিত, তাই যেন সে বিলাপ করছে, তাই যেন সে একটা শোক গাথা গাইছে। সেটাকেই তরু বলছে, হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ। এটা যেন একটা সমুদ্র নুড়ি পাথরে ভরা বিচের উপরে এসে পড়ছে। সমুদ্র যদি কোনো নুড়ি পাথরে ভরা বিচের উপরে দিয়ে বয়ে যায়, তাহলে নুড়ি পাথরগুলো যেহেতু এই সমুদ্রের টানেতে নিচের দিকে নেমে আসে, একটা খড়খড় খড়খড় করে আওয়াজ হয়। সেটাকেই তরু বলছে যে আমি একটা ঘ্যান ঘ্যানে বিলাপ শুনতে পাচ্ছি এবং সেই বিলাপটাকে শুনে আমার মনে হচ্ছে এটা যেন নুড়ি পাথরে ভরা একটা বিচের উপরে সমুদ্রের জল বয়ে যাচ্ছে, সেরকম আওয়াজ। এই সিঙ্গেল বিচ এর কথাটির অর্থ হলো নুড়ি পাথর ভরা সৈকত। নুড়ি পাথর ভরা সমুদ্র সৈকতকে আমরা বলি সিঙ্গেল বিচ। এবং সেই সিঙ্গেল বিচের উপর থেকে যেমন সমুদ্র বয়ে গেলে যে খড়খড়ে আওয়াজটা হয়, সেই আওয়াজটাই যেন তরু এই গাছের পাতা নড়ার মাধ্যমে শুনতে পাচ্ছি। ইজ ইট দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরি স্পিচ? এই আওয়াজটা, যে আওয়াজটা আমি এখন শুনছি, এটা কি তাহলে এই ক্যাসিওরিনা গাছটারই কান্না? এই ক্যাসিওরিনা গাছটাই আমার দাদা দিদির কথাকে স্মরণ করে কি বিলাপ করছে? অ্যান্ড এরি স্পিচ, এরি, এরি হচ্ছে আনক্যানি বা আনন্যাচারাল, মানে যেটা ভুতুড়ে, যেটা অলৌকিক, সেরকম কোনো আওয়াজকে আমরা বলি এরি। সেরকম কোনো ঘটনা কি এই গাছটা জানে, তাই জন্য সে এই কান্নাটা বা এই ল্যামেন্টটা বা এই বিলাপটা করছে? দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মেরি। এবং এই গাছের বিলাপ যেন হয়তো এক অজানা পৃথিবীতে পৌঁছে যাবে। হ্যাপলি, হ্যাপলি মানে হচ্ছে পারহ্যাপস বা সম্ভবত বা হয়তো, যে হয়তো এই গাছের এই বিলাপ সেটা একটা অজানা পৃথিবী, আননোন ল্যান্ড, একটা অজানা পৃথিবীতে পৌঁছে। অজানা পৃথিবী বলতে মৃত্যু পরবর্তী যে জগৎ তার কথাই বলা হয়েছে আননোন ল্যান্ড, মানে মৃত্যুর পরে যে পৃথিবীতে মানুষের আত্মা বিচরণ করে সেই পৃথিবীর কথাই যেন এখানে আননোন ল্যান্ডের মাধ্যমে বলা হয়েছে। অর্থাৎ এই সেই পৃথিবী যেখানে এখন তরুর দাদা ও দিদি অরু এবং অবজু তারা রয়েছে এবং এই গাছটার এই করুণ বিলাপধ্বনি হয়তো
সেই পৃথিবীতে তার দাদা দিদির কাছেও পৌঁছে যাবে এবং তার দাদা দিদিও সেই পৃথিবী থেকে অনুভব করবে এই গাছটা কাঁদছে এবং তার সঙ্গে সঙ্গে তরুও কাঁদছে। এই তৃতীয় স্ট্যাঞ্জাতে তরু তার দাদা দিদির সঙ্গে তার যে প্রাণের অচ্ছেদ্য বন্ধন তা অসাধারণ সুন্দরভাবে ব্যক্ত করেছেন এবং এই গাছটাও যেন সেই মায়া জালেতে তরু এবং তার দাদা দিদির সঙ্গে সেই একটা আত্মীয়তার মায়া জালে এই গাছটাও যেন আবদ্ধ। অসাধারণ সুন্দরভাবে এখানে তরু সেই ঘটনাটাকে বর্ণনা করেছেন। যাই হোক, এই থার্ড স্ট্যাঞ্জাতে আমরা আরও কয়েকটা ফিগার অফ স্পিচ পাই, যেমন এখানেতে ও সুইট কম্পেনিয়ান্স, হে আমার প্রিয় সখা বা হে আমার প্রিয় সঙ্গীরা, এই যে হে আমার বা এরকমভাবে যে সম্ভাষণ বা সম্বোধন করা হয় তাকে ইংরেজিতে বলা হয় ইনভোকেশন। ইনভোকেশন বা একটা সম্ভাষণের উদাহরণ। ও সুইট কম্পেনিয়ান্স এটা একটা ইনভোকেশনের উদাহরণ। ওকে, আর এখানে রয়েছে দেখো, হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার। এখানে একটা ডার্জ লাইক মারমার, একটা বিলাপের মতো একটা আওয়াজের কথা বলা হচ্ছে। এখানে একটা তুলনা করা হচ্ছে যে গাছের যে গাছের পাতাতে যে হাওয়া বইছে তার সঙ্গে একটা করুণ বিলাপের তুলনা করা হচ্ছে। দুটো অ্যাপারেন্টলি ডিফারেন্ট অবজেক্টসের মধ্যে তুলনা করা হচ্ছে, কিন্তু এই তুলনাটা খুব সহজে আমরা বুঝতে পারছি কারণ এখানে ডার্জ লাইক দিয়ে এই তুলনাটা করা হচ্ছে। সেই জন্য এই যে কম্প্যারিজনটা খুব সহজেই আমরা বুঝতে পারছি। একে বলছি এক্সপ্লিসিট কম্প্যারিজন, যাকে আমরা বলছি সিমিলি। এই হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, এটা একটা সিমিলির উদাহরণ। ওকে, এবং এখানেতে আর একটা লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। পার্সোনিফিকেশন হলো কোনো প্রাণহীনেতে প্রাণ দান। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরি স্পিচ। ট্রি গাছ, সে আমরা দেখছি ল্যামেন্ট করছে বা বিলাপ করছে। ট্রি যদিও তার মধ্যে প্রাণ আছে, আমরা জানি গাছের প্রাণ আছে, কিন্তু কবি এখানে ধরে নিচ্ছেন যে গাছের মানে মানুষের যেমন প্রাণ থাকে গাছের সেরকম সেই অর্থে প্রাণ নেই, মানে গাছ যেহেতু মানুষ না, কিন্তু মানুষ যেমন দুঃখ পেলে কান্না করে গাছটাও দুঃখ পেয়ে কান্না করছে, একটা বিলাপ করছে। একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। এর পরের লাইনেই দেখো, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, এটা একটা মেটাফোর বা অবস্কিউর সিমিলির উদাহরণ। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, এই গানটা একটা অন্য জগতে যেন পৌঁছে যায়, যেন এই গানটা একটা অতীন্দ্রিয় জগতে, মৃত্যুর পরবর্তী একটা জগতে পৌঁছে যায়। এখানেও একটা কম্প্যারিজনকে টানা হচ্ছে, তো সেই তুলনাটা খুব অবস্কিওর, সেই জন্য এটা একটা মেটাফোরের উদাহরণ। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, এটা একটা মেটাফোরের উদাহরণ। কাজে এই তৃতীয় স্ট্যাঞ্জাতে আমরা একটা ইনভোকেশন পেলাম, একটা সিমিলি পেলাম, একটা মেটাফোর পেলাম এবং একটা পার্সোনিফিকেশন পেলাম। ওকে, চলো এরপরে ফোর্থ স্ট্যাঞ্জায় যাই। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই মেনি এ শেল্টার্ড বে, হোয়েন slumbered in his cave the water wreath and the waves gently kiss the classic shore of France or Italy, beneath the moon when earth lay tranced in a dreamless swoon, and every time the music rose before mine inner vision rose a form sublime, thy form, O tree, as in my happy prime I saw thee in my own love native clime। এই ফোর্থ স্ট্যাঞ্জাতে আমরা দেখছি তরু এই গাছটার কিছু বৈশিষ্ট্যকে অসাধারণ সুন্দরভাবে বর্ণনা করছেন। তিনি কি বলছেন? আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই মেনি এ শেল্টার্ড বে। আননোন, অজানা, কিন্তু যারা বিশ্বাস করে তাদের কাছে এটা অত্যন্ত জানা। কি আননোন? এটা ঠিক আগের যে স্ট্যাঞ্জাতে আমরা দেখছি তরু বলছে যে সেই গাছের যে বিলাপ সে যেন একটা অন্য জগতে চলে যাচ্ছে, যে জগতে তার মৃত দাদা এবং দিদি এখন বাস করে, সেই একটা অতীন্দ্রিয় জগতে যেন এই গাছের বিলাপ চলে যায়। গাছের বিলাপ যে একটা অন্য জগতে চলে যেতে পারে এটা কেউ বিশ্বাস করবে না, কারণ এরকম কথা মানুষ আগে শোনেনি। কিন্তু তরু বলছে ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, যারা বিশ্বাস করে, বিশ্বাসীর চোখে সবই সম্ভব। আমি মনে করছি গাছের করুণ বিলাপ সেটা অন্যের কাছে গাছের উপর দিয়ে হাওয়া বইছে, কিন্তু আমার বিশ্বাসী চোখে এই গাছের বিলাপ যেন একটা অন্য জগতে চলে যাচ্ছে, যে জগতে আমার দাদা এবং দিদি এখন রয়েছে। Unknown yet well known to the eye of faith,
আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে। হ্যাঁ, মানে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, আমি সেই বিলাপ অনেক অনেক দূর থেকে শুনেছি। ওয়েল মানে হচ্ছে বিলাপ, আমি অনেক দূর দূর থেকে এই গাছটার বিলাপ শুনেছি। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই মেনি এ শেল্টার্ড বে, অনেক দূরের জগতে যেখানে শান্ত উপসাগরের ধারে। শেল্টার্ড বে হচ্ছে শান্ত উপসাগরের ধার, বে হচ্ছে খাড়ি উপসাগর, এবং শেল্টার্ড মানে হচ্ছে যেটা চতুর্দিকে কভার্ড, যেটা শান্ত, যেখানে বেশি হাওয়া বাতাস চলাচল করে না, এরকম একটা শান্ত উপসাগরের ধারে অনেক দূর দেশে যখন আমি ছিলাম তখনও আমি সেখানে এই গাছের করুণ ধ্বনি শুনেছি। কাজেই আমি যদি অনেক দূরে, এরপরেই দেখবো সেটা ফ্রান্স এবং ইটালি, যেটা ভারতবর্ষ থেকে অনেক দূরে, সেই রকম একটা দেশে বসে তরু এই গাছের করুণ সুর বা করুণ কান্না শুনতে পেত। কাজেই তরু বলছে, আমি যদি ফ্রান্স বা ইটালি থেকে সেই করুণ কান্না শুনতে পাই, বিশ্বাসীর চোখে অবশ্যই এই গাছের কান্না সেই একটা অন্য জগৎ, যে জগতে আমার দাদা এবং দিদি এখন বর্তমান, সেই জগৎ পর্যন্ত অবশ্যই যেতে পারে। সেই কথাটাকেই তরু বলছে, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, আমি এই বিলাপ অনেক দূর দূর দেশ থেকে শুনেছি। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, অনেক দূর দেশে আমি ছিলাম, সেখান থেকেও এই কান্নাটা আমি শুনেছি। নিয়ে শেল্টার্ড বে, শান্ত উপসাগরের ধারে আমি যখন পদচারণা করছিলাম তখনও আমি এই গাছের কান্নাটা শুনেছি। When slumbered in his cave the water reed and the waves gently kiss the classic shore of France and Italy, যখন ওয়াটার রিদ বা ওয়াটার ডেমন, রিদ মানে হচ্ছে দানব বা দৈত্য, আর ওয়াটার রিদ মানে হচ্ছে জলদৈত্য বা ওয়াটার ডেমন, যখন কোনো জলদৈত্য সে যখন ঘুমিয়ে থাকে, স্লাম্বার মানে হচ্ছে ঘুমিয়ে থাকা, কোনো জলদৈত্য যখন ঘুমিয়ে থাকে তখন জলেতে কোনো আওয়াজ হয় না, জল স্তব্ধ থাকে, সেরকম একটা স্তব্ধতাপূর্ণ অঞ্চলেতে এই গাছের করুণ সুর ভেসে এসছে। যখন আমি একটি শান্ত উপকূল ধরে হাঁটছি এবং যে উপকূলের জলেতে কোনো ঢেউ নেই, যেন জলদানব এখন ঘুমিয়ে আছে, তাই জলেতে কোনো ঢেউ নেই, জলে কোনো আওয়াজ নেই, সেই সময় আমি অনেক দূর দেশ থেকে এই ভেসে আসা বিলাপের স্বর শুনেছি, এবং আমি আশা করছি এই বিলাপের স্বর একটা অন্য পৃথিবীতেও পৌঁছে যাবে, যে পৃথিবীতে আমার দাদা এবং দিদিরা রয়েছে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স ও ইটালি, ফ্রান্স ও ইটালির সেই সমস্ত বিখ্যাত সমুদ্র তটগুলোতে যখন সমুদ্র জল চুম্বন করে, বিনিথ দ্য মুন, সেই চাঁদের আলোতে বা চন্দ্রালোকিত রাতে। ক্লাসিক শোর মানে হচ্ছে অত্যন্ত বিখ্যাত যে সমস্ত সমুদ্র সৈকত, তাদেরকেই কবি তরুলতা দত্ত ক্লাসিক শোর বলেছেন। ফ্রান্স এবং ইটালিতে অনেক বিখ্যাত সমুদ্র সৈকত আছে, এবং তরুলতা বলছেন যে আমি যখন ফ্রান্স এবং ইটালিতে ছিলাম, তরুলতা ছিল, এবং তখন আমি যখন এই সমস্ত বিখ্যাত বিখ্যাত সমুদ্র সৈকত দিয়ে হাঁটতাম, যেখানেতে আমি দেখতাম চন্দ্রালোকিত রাতে সমুদ্র যেন সেই তীরভূমিকে চুম্বন করছে। আর লে ট্রান্স ইন এ ড্রিমলেস সুন, যখন পৃথিবী একটা স্বপ্নহীন অচৈতন্য জগতের মধ্যে রয়েছে, সে সময়ও আমি এই গাছের বিলাপ ধ্বনি শুনেছি। বিনিথ দ্য মুন হোয়েন আর্থ লে ট্রান্স ইন এ ড্রিমলেস সুন অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, নরম আলোয় যখন পৃথিবী ডুবে যায় এক স্বপ্নহীন মহাচ্ছন্নতায়, তখনও এই গান আমি শুনতে পাই। বিনিথ দ্য মুন মানে নরম আলোয় বা এই চন্দ্রালোকিত রাতে, বিনিথ দ্য মুন মানে চাঁদের নিচে, মানে এই চন্দ্রালোকিত রাতে, হোয়েন আর্থ লে ট্রান্স ইন এ ড্রিমলেস সুন, পৃথিবী যখন ডুবে যায় এক স্বপ্নহীন মহাচ্ছন্নতায়। ট্রান্স মানে হচ্ছে একটা ঘুম ঘুম ভাব, এটা ঘুম না, এটা ঠিক ঘুম এবং তন্দ্রা, মানে তন্দ্রাটা ঘুম এবং জাগরণের মাঝামাঝি একটা পর্যায়, তাকে আমরা বলি তন্দ্রা, এবং ট্রান্স মানে হচ্ছে সেই তন্দ্রা। সুন কথাটার অর্থ হলো আনকনসাস স্টেট, আনকনসাস বা জ্ঞানহীন অবস্থা, তাকে বলা হয় সুন, SWON, এবং ড্রিমলেস মানে স্বপ্নহীন। কাজেই কবি বলছেন যে চন্দ্রালোকিত রাতে যখন পৃথিবী ডুবে যায় এক স্বপ্নহীন মহাচ্ছন্নতায়, এখনও আমি প্রত্যেকবার এই গান অর্থাৎ এই ক্যাসিউরিনাটির সেই বিলাপ বা ল্যামেন্টটাকে শুনতে পাই। বিফোর মাইন ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইম, এবং আমার মনের দৃষ্টিতে
একটা বিশাল রূপ ধরা দেয়। সাবলাইম, সাবলাইম কথাটা অর্থ হলো মহান রূপ বা বিশাল রূপ। আর ইনার ভিশন, ইনার ভিশন মানে হচ্ছে মনের দৃষ্টি, মানে মাইন্ড সাইট। এবং প্রত্যেকবারই আমার মনের দৃষ্টিতে এই গাছটি একটা বিশাল রূপে ধরা দেয়। দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম। দাই ফর্ম, দাই এই কথাটা হচ্ছে আর্কেইক ফর্ম অফ ইউ বা ইওর। তোমার, তোমার যে চেহারা, ফর্ম, ফর্ম মানে হচ্ছে রূপ, তোমার যে রূপ, দাই হচ্ছে তোমার, তোমার যে রূপ ও গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যা আমি আমার শৈশবে দেখেছিলাম। আই স দি ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমি আমার প্রিয় মাতৃভূমিতে তোমার যে রূপ দেখেছিলাম সেই রূপেই তুমি এই অত্যন্ত দূরে একটা পরবাসেতেও আমার চোখে ধরা। আমার যে অনিন্দ্য সাধারণ রূপ আমি আমার দেশের মাটিতে, আমার প্রিয় মাতৃভূমিতে দেখেছিলাম, ও গাছ, সেই একই রূপেই তুমি এই বিদেশেও আমার চোখে ধরা দাও। মানে তোমাকে যে রূপে আমি ভারতবর্ষে পেয়েছিলাম, আজকে আমি ইটালিতে বা ফ্রান্সের সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছি, অনেক দূরে রয়েছি, কিন্তু বিশ্বাস করো গাছ, এখনও চোখ বুজলে আমার যে ছবিটা মনে পড়ে সেটা তোমার সেই বিশালত্ব, তার ছবিটাই আমার মনে পড়ে। কাজেই আই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, তোমার সেই রূপ, যে রূপ আমি আমার শৈশবেতে আমার প্রিয় মাতৃভূমিতে দেখেছিলাম, সেই একই রূপেই তুমি এই বিদেশেও আমার চোখে ধরা দাও। এটা ফোর্থ স্ট্যাঞ্জাটা শেষ হচ্ছে এবং এই ফোর্থ স্ট্যাঞ্জাতেও আমরা আরও কয়েকটা ফিগার অফ স্পিচ পাচ্ছি। যেমন প্রথমে আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, এটা একটা প্যারাডক্সের উদাহরণ। প্যারাডক্স হচ্ছে একটা আপাত বৈপরীত্য, দুটো এমন জিনিস যে দুটো সম্পূর্ণ বিপরীত, তারা যদি পাশাপাশি বসে একটা বৈপরীত্য বা বিপরীত ভাবনা আমাদের সামনে ফুটে ওঠে। কিন্তু যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, দেখব যে সেই বৈপরীত্যের মধ্যে একটা চিরন্তন সত্য লুকিয়ে আসে, তাকে আমরা বলি প্যারাডক্স। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, আননোন ইয়েট ওয়েল নোন, আননোন মানে হচ্ছে অজানা, ইয়েট ওয়েল নোন মানে হচ্ছে অত্যন্ত জানা। তাহলে অজানা কী করে অত্যন্ত জানা হবে? এর মাধ্যমে কবি বলছেন যে যেটা অজানা তা যদি বিশ্বাসের চোখে দেখা হয়, তাহলে অনেক অজানাই অত্যন্ত জানা হয়ে যায়। কাজেই অজানা জিনিস সেটা বিশ্বাসের চোখে দেখলে সেটা জানা হয়ে যায়। এই যে দুটো বৈপরীত্য, মানে অজানা এবং জানা, অত্যন্ত জানা, এই দুটোকে পাশাপাশি বসানো হয়েছে, এটা একটা প্যারাডক্সের উদাহরণ। ওকে, দাই ফর্ম ও ট্রি, এটাও একটা ইনভোকেশনের উদাহরণ, মানে এখানেও একটা সম্ভাষণ বা সম্বোধন করা হচ্ছে। তোমার রূপ ও গাছ, ও দেওয়া আছে, ও ট্রি, এটা একটা ইনভোকেশনের উদাহরণ। ওকে, চলো এবার শেষ স্ট্যাঞ্জাটা পড়ি। দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট এ লে unto thy honored tree, beloved of those who now in blessed sleep for a repose, dearer than life to me, alas were they. Mayest thou be numbered when my days are done with deathless trees like those in Borodale, under whose awful branches linger pale fear, trembling hope, and death the skeleton, and time the shadow. And though weak the verse that would thy beauty fain, O fain rehearse, may love defend thee from oblivion's curse. অসাধারণ সুন্দরভাবে এই শেষ স্ট্যাঞ্জাতে তরু এই গাছটার প্রতি তার ভালোবাসা, তার শ্রদ্ধাকে জ্ঞাপন করছেন এবং গাছটাকে একটা চিরস্থায়ী আসন দেওয়ার, অর্থাৎ পার্মানেন্স মানে অমর করার একটা প্রচেষ্টা তিনি করছেন। কি বলছেন তিনি? দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট এ লে, তরু গাছকে বলছেন তোমার এই বিশালত্ব, তোমার এই সৌন্দর্য এবং আমাদের সঙ্গে তোমার এই আত্মীয়তা, অর্থাৎ এই গাছের তলাতেই তরু এবং তার দাদা এবং দিদি খেলা করতো, কাজে তরুর সঙ্গে এই গাছটার একটা আত্মীয়তার যোগ রয়েছে এবং সব কিছু মিলে এই গাছটা তরুর হৃদয়ের মণিকোঠায় বসে আছে। এবং সেই জন্য তরু বলছে যে হে গাছ, আমি স্থির করেছি যে তোমাকে আমি একটা কবিতা উৎসর্গ করব বা তোমাকে নিয়ে একটা কবিতা লিখব, যে কবিতা তোমাকে অমর করে তুলবে। দেয়ারফোর মানে হচ্ছে সেই সমস্ত কারণে, আর ফেন, ফেন মানে হচ্ছে গ্ল্যাডলি, খুব আনন্দের সঙ্গে, সেই সমস্ত কারণে, অর্থাৎ এই তোমার সৌন্দর্য, তোমার এই বিশালতা, তোমার আমার যে পারিবারিক সম্পর্ক, এই সমস্ত কারণে আমি খুব আনন্দের সঙ্গে উড কনসিক্রেট এ লে, কনসিক্রেট মানে হচ্ছে উৎসর্গ করা, যাকে আমরা বলি ডেডিকেট। আমি একটা কবিতা, লে, লে মানে হচ্ছে সং বা পোয়েম, গান বা কবিতা, আমি একটা গান বা কবিতা তোমাকে উৎসর্গ করবো, অর্থাৎ তোমাকে নিয়ে আমি একটা গান বা কবিতা লিখব। আনটু দাই অনার ট্রি, বিলাভেড অফ দোজ হু নাও ইন ব্লেসেড স্লিপ ফর আই রিপোজ, তোমার সম্মানে
তোমার সম্মানে ও গাছ, তুমি শুধুমাত্র যে আমার প্রিয় তাই না, তুমি তাদেরও প্রিয় ছিলে। তাদেরও মানে আমার দাদা এবং দিদি, তাদেরও তুমি অত্যন্ত প্রিয় ছিলে। হু নাও ইন ব্লেসেড স্লিপ ফর আই রিপোজ, যারা এখন তৃপ্তির ঘুম ঘুমিয়ে আছে, যারা এখন মারা গেছে এবং একটা অন্য জগতে তারা খুব শান্তির ঘুম ঘুমিয়ে আছে, তাদেরও তুমি অত্যন্ত প্রিয় ছিলে। এবং এই সমস্ত কারণেই আমি তোমার উদ্দেশ্যে একটা কবিতা বা গান উৎসর্গ করব। অ্যায় মানে হচ্ছে ফর এভার বা চিরস্থায়ীভাবে, আর রিপোজ মানে হচ্ছে বিশ্রাম নেওয়া বা রেস্ট। তা আমি জানি আমার দাদা দিদির একটা অন্য জগতে এখন চিরস্থায়ীভাবে বিশ্রাম নিচ্ছে, কিন্তু তাদেরও তুমি অত্যন্ত প্রিয় ছিলে যেমন তুমি আমার প্রিয়। এবং এই সমস্ত কারণে আমি তোমাকে নিয়ে একটা গান বা কবিতা লিখব। ডিয়ারার দ্যান লাইফ টু মি অ্যালাস ওয়্যার দে, এই দাদা ও দিদি আমার প্রাণের থেকেও আমার কাছে প্রিয় ছিল, কিন্তু হায় তারা এখন নেই। দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়োডেল, আমি আশা করি আমার দিন যখন শেষ হবে তখনও তোমাকে সবাই মনে রাখবে সেই সমস্ত অমর গাছেদের মতো যে গাছ বড়োডেলেতে রয়েছে। অসাধারণ সুন্দরভাবে তবু এখানে একটা রেফারেন্স টানছেন। আগে বলে নিই, মেজ দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান, আমার যখন দিন শেষ হবে, যে সময় এই কবিতাটা তরু লিখছিলেন সে সময় তরু অসুস্থ ছিলেন এবং হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে তার আয়ু আর বেশি দিন নাই, তাই হয়তো তিনি এরকম একটা কথা লিখেছেন। যাক, তিনি বলছেন হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন শেষ হবে, আমার দিন যখন শেষ হবে মানে আমার যখন মৃত্যু ঘটবে, মেজ দাও বি নাম্বার, তখনও যেন তুমি মনে থেকো, তখনও যেন তুমি লোকজনের মনে থেকো, আমার মৃত্যুর পরেও যেন লোকেরা তোমার কথাকে স্মরণ করে। উইথ ডেথলেস ট্রিজ, তোমার কথা যেন সেই সমস্ত অমর গাছদের সঙ্গে আলোচিত হয়। ডেথলেস মানে যার মৃত্যুহীন বা অমর, তোমার নাম যেন সেই সমস্ত অমর গাছদের সঙ্গে আলোচিত হয়। লাইক দোজ ইন বড়োডেল, যে গাছ আমরা বড়োডেলেতে খুঁজে পাই। বড়োডেল এটা একটা অ্যালিউশন, সেটা একটা ফিগার অফ স্পিচ। অ্যালিউশন মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা বস্তুর রেফারেন্স। বড়োডেল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইউট্রিজ বলে একটা অত্যন্ত বিখ্যাত কবিতার এই রেফারেন্সটা আছে। বড়োডেল হচ্ছে লেক ডিস্ট্রিক্ট, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বাস করতেন, সেই লেক ডিস্ট্রিক্টেরই একটা স্থান। এ ভ্যালি নিয়ার কেসউইক ইন কামব্রিয়াস লেক ডিস্ট্রিক্ট, এই লেক ডিস্ট্রিক্টের কামব্রিয়া বলে একটা জায়গা, তার কেসউইক বলে একটা উপত্যকার পাশে এই বড়োডেল বলে স্থানটি। এবং এই বড়োডেলের রেফারেন্স ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত ইউ ট্রি সেই কবিতাতে তিনি রেফারেন্স দিয়েছেন। এবং সেই কবিতার মাধ্যমে সেই বড়োডেল অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ, এবং বড়োডেলতে বিশাল বড় বড় গাছ রয়েছে। ইউ গাছ, ইউ হচ্ছে এক ধরনের গাছ, সেটা বিশাল বড় বড় হয়। সেই বিশাল বড় বড় গাছকে সেই ইউ ট্রির মাধ্যমে, মানে সেই কবিতার মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ অমর করে গেছেন। এখনও বড়োডেলের কথা বললেই ওয়ার্ডসওয়ার্থের কবিতার কথা মনে আসে, বা ইউ ট্রির কথা বললেই ওয়ার্ডসওয়ার্থের কবিতার কথা মনে আসে। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার মাধ্যমে এই বড়োডেলের ইউ ট্রিগুলোকে তিনি অমর করে গেছেন। সেভাবেই তরু বলছেন যে আমারও ইচ্ছা আমার মৃত্যুর পরে তুমিও যেন অমর হয়ে যাও, লোকেরাও যেন তোমার কথা স্মরণ করে। ওয়ার্ডসওয়ার্থের হাতে যেমন বড়োডেলের ইউট্রিগুলো অমর হয়ে গেছে, লোকেরা এখনও তাদের কথাকে স্মরণ করে। আমি চাই আমি যে কবিতাটা লিখবো তোমাকে নিয়ে, সেই কবিতার মাধ্যমে তুমিও যেন অমর হয়ে যাও, তোমার কথাও যেন লোকেরা সারা জীবন মনে রাখে, আমার মৃত্যুর পরে যেন তোমার কথা মনে রাখে। এবং আমরা দেখছি তরুর যেটা চেয়েছিল তাই ঘটেছে। তরুর মৃত্যুর এতদিন পরেও আজও আমরা আওয়ার ক্যাসিউরিনা ট্রি এই কবিতাটিকে পড়ছি। অর্থাৎ এই ক্যাসিউরিনা ট্রি, এই গাছটিও তরু দত্তের লেখনীর মাধ্যমে অমর হয়ে গেছে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল ফিয়ার ট্রিমলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। বড়োডেলের সেই বিশাল বড় বড় গাছগুলির যে ডালপালা, সেগুলো অত্যন্ত বড় বড়, অসাম বা অফুল। অফুলটা কিন্তু কোনো খারাপ সেন্স না, অফুল মানে সাধারণত আমরা ব্যাড অর্থে ব্যবহার করি, কিন্তু এখানে অফুল মানে হচ্ছে অসাম। বড়োডেলের সেই ইউ গাছের সেই বিশাল বিশাল ডালের তলাতে আমরা দেখছি ফিয়ার বা ভয়, ট্রিমলিং হোপ বা এই ম্লান আশা। ট্রিমলিং মানে হচ্ছে কম্পিত, হোপ মানে আশা বা ম্লান আশা। অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন, মৃত্যু যা কঙ্কাল সাদৃশ্য।
অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময় যা ছায়াময়, এই সমস্ত জিনিস এরা এই বড়ডেলের ইউট্রিগুলোকে ধ্বংস করতে চেষ্টা করছে, কিন্তু কেউই তা করে উঠতে পারছে না। ঠিক তেমনি আমি চাই এরা যেন তোমাকেও না ধ্বংস করতে পারে, তুমিও সেই বড়ডেলের ইউট্রি গাছগুলোর মতোই অমর হয়ে থাকো। ফিয়ার ট্রিমলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এই লাইন দুটো একদম ওয়ার্ডসওয়ার্থের ওই যে ইউট্রি সেই কবিতারই একদম দুটো ডিরেক্ট লাইন, সেই দুটোকেই একদম তরু দত্ত এই কবিতার মধ্যে পুট করেছেন বা তিনি বসিয়েছেন। এই যে ফিয়ার, এই জন্য কোটেশনের মধ্যে দেওয়া আছে ফিয়ার ট্রিমলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। ওখানেতে ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছেন যে বর্ডের গাছগুলোকে এই সমস্ত জিনিস যারা পৃথিবীর সমস্ত কিছুকে ধ্বংস করতে পারে, তারা বর্ডেলের গাছগুলোর সেই বিশালত্বকে কোনোদিন ধ্বংস করতে পারবে না। তারা এই ওয়ার্ডসওয়ার্থের লেখনীর মাধ্যমে চিরস্মরণীয় বা অমর হয়ে থাকবে। তরুও চাইছেন তার লেখনীর মাধ্যমে তার এই ক্যাসুরিনা ট্রি যেন অমর হয়। ওকে, অ্যান্ড দো উইক দ্য ভার্স দ্যাট উড দাই বিউটি ফেন ও ফেন রিহার্স, যদিও আমার কবিত্ব শক্তি ওয়ার্ডসওয়ার্থের মতো নয়, যদিও আমি ওয়ার্ডসওয়ার্থের মতো তো বিখ্যাত একজন কবি না, এবং আমি জানি আমি তোমার সৌন্দর্যের অনেক কিছুকেই হয়তো সঠিকভাবে প্রকাশ করতে পারবো না, তারপরেও আমি চাইব আমার এই কবিতার মাধ্যমে তুমি যেন অমর হয়ে থাকো। ওয়ার্ডসওয়ার্থ অসাধারণ বিখ্যাত একজন কবি, তার অসাধারণ কবিত্ব শক্তি তিনি ইউ গাছগুলোকে অমর করে দিয়ে গেছেন। আমি জানি আমি ওয়ার্ডসওয়ার্থ নই, আমি জানি আমার সেই ধরনের কবিত্ব শক্তি নেই, আমি জানি যে তোমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের সঠিক বর্ণনা আমি আমার কবিতার মাধ্যমে করতে পারবো না বা পারছি না। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, কিন্তু আমি চাইব আমার এই ভালোবাসা তোমাকে যেন বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করে। আমি চাইব আমার এই কবিতা যেন তোমাকে বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করে। স্কার্স মানে হচ্ছে অভিশাপ, আর অবলিভিয়ান মানে বিস্মৃতি, মানে যেটা মানুষ ভুলে যায়। তাই বিস্মৃতির অভিশাপ, তার থেকে যেন আমার ভালোবাসা তোমাকে রক্ষা করে। এইভাবে অসাধারণ সুন্দরভাবে আমরা দেখছি আবার ক্যাসিউরিনা ট্রি এই কবিতাটিকে তরু দত্ত শেষ করছেন, যেখানে তিনি তার কবিত্ব প্রতিভার মাধ্যমে এই ক্যাসিউরিনা ট্রিকে অমর করার একটা বাসনা প্রকাশ করছেন। এবং আমরা বলতেই পারি যে তরু যে দাবিটা করছেন সেটা তিনি রক্ষা করতে সমর্থই হয়েছেন। তার কারণ তরু দত্তের মৃত্যু দেখতে পাচ্ছি 1877, আর আজকে 2025, এই এতদিন পরেও, প্রায় 150 বছর পরেও আমরা খুব অধীর আগ্রহে তরু দত্তের লেখা সেই আওয়ার ক্যাসিউরিনা ট্রি পড়ছি। এই কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে সেই বিশাল গাছটার ছবি যেন আমাদের চোখের সামনে ফুটে উঠছে। তরু দত্তের কবিত্ব প্রতিভার সর্বোত্তম প্রকাশ বোধহয় আওয়ার ক্যাসিউরিনা ট্রি এই কবিতা। যাই হোক, এই শেষের স্ট্যান্সে তো বেশ কয়েকটি ফিগার অফ স্পিচ আছে, সেগুলোকেও বলে নিই। যেমন এখানেতে দেখো, আনটু দাই অনার ট্রি বিলাভেড অফ দোজ, এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। গাছ যেটা মানুষের মতো, মানে গাছের প্রাণ আছে কিন্তু গাছ মানুষ না, কিন্তু এখানেতে আমরা দেখছি সেই গাছের মধ্যে প্রাণ আরোপ করা হচ্ছে এবং তার মধ্যে অনার বা সম্মান, যেগুলো মানুষের যে মানে মানবিক গুণাবলী, সেরকম একটা গুণাবলী এই গাছের সঙ্গে অ্যাসোসিয়েট করা হচ্ছে। এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। এখানে এই বড়ডেল, মানে বড়ডেলের রেফারেন্স, এবং আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল ফিয়ার ট্রিমলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এই পুরো জায়গাটাই একটা অ্যালিউশনের উদাহরণ। অ্যালিউশন মানে কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা কোনো একটা বিষয়ের বর্ণনা, এবং যার মাধ্যমে একটা নির্দিষ্ট কোনো জিনিসকে কবি আমাদের সামনে উপস্থাপিত করছে। বড়ডেলের ইউ গাছগুলোর রেফারেন্সের মাধ্যমে কবি, মানে বড়ডেলের ইউ গাছগুলো যেমন অমর, কবি তার ক্যাসিউরিনা গাছকে অমর করতে চাইছেন, সেই রেফারেন্সটা কবি এখানে ব্যবহার করেছেন। এটা একটা অ্যালিউশনের উদাহরণ। এছাড়া এখানে ডেথ দ্য স্কেলিটন, এটাও একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। ডেথ মৃত্যু, তার নরকঙ্কাল, মানে মানুষের নরকঙ্কাল হয়, কিন্তু মৃত্যু যার প্রাণ নেই তাতেও একটা মানবিক গুণাবলী, মানে তারও যেন একটা স্কেলিটন বা নরকঙ্কাল আছে, এটাকে ধরে নেওয়া হচ্ছে। এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ, মানে প্রাণহীনে প্রাণ দেওয়া হচ্ছে। টাইম দ্য শ্যাডো, এটা একটা মেটাফোরের উদাহরণ। টাইম দ্য শ্যাডো, এখানে একটা তুলনা করা হচ্ছে, মানে সময়ের ছায়া, সময়ে সে তার ছায়া বা তার গ্রাসে সমস্ত কিছুকে গ্রাস করে। ঠিক তেমনি মানুষের জীবনেও আমরা দেখছি সময় মানুষকেও তার করাল গ্রাসে গ্রাস করে।
এই একটা যে তুলনা করা হচ্ছে এটা ঘুরিয়ে করা হচ্ছে, অবস্কিওর সিমিলি, এটা একটা মেটাফোরের উদাহরণ, টাইম দ্য শ্যাডো। ওকে, আমি বোধহয় প্রথম দিন মানে ফার্স্ট টিউটোরিয়ালে এই রাউন্ড অ্যান্ড রাউন্ড এই রেফারেন্সটা দিতে ভুলে গেছি। রাউন্ড অ্যান্ড রাউন্ড একটা অ্যালিটারেশনের উদাহরণ। এখানে আরের মানে এই আর সাউন্ডটা রিপিটেশন হচ্ছে, এটা একটা অ্যালিটারেশন। একদম প্রথম লাইন যেটা, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটা একটা রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যালিটারেশনের উদাহরণ। এটা আমি বলতে ভুলে গেছিলাম, যাই হোক মনে পড়লো বলে দিলাম। তোমাদেরকে পুরো কবিতাটা পড়ানো হলো, যা যা ফিগার অফ স্পিচ যেখানে যেখানে হয় সেগুলোকেও বলে দিলাম। আশা করি এই কবিতাটা একটুখানি জটিল, কিন্তু তোমরা খুব সহজভাবেই বুঝলে। যেখান থেকে যা যা প্রশ্ন হতে পারে সেগুলোকেও বলে দিলাম। আমি চেষ্টা করবো যে তোমাদেরকে একটা এমসিকিউ করে দিতে, যাতে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। যাই আসো, যেভাবে পড়ালাম তোমাদের কিছুই আটকাবে না। ইভেন ফিগার অফ স্পিচগুলো সব বলে দিয়েছি, কাজেই এমসিকিউ পাও না পাও তোমরা খুব ভালো পরীক্ষায় উত্তর দেবে। ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও, এবং যদি কোথাও কোনো অসুবিধা থাকে, অসুবিধা হওয়ার কথা না, তারপরেও যদি কোনো অসুবিধা হয়, উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি অবশ্যই সেই সমস্ত অসুবিধাকে দূর করে দেবো। ওকে, কিন্তু এখান থেকে আমাদের 5-5ই তুলতে হবে, ঠিক আছে? দেখা হবে অন্য টিউটোরিয়ালে। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে হাইপ করে দিও।